বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান 2025-এ এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, সভাপতি সাভার থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও সহকারী অধ্যাপক জিরাবুদ্দা ইদ্রিস কলেজ, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, প্রেসিডেন্ট সাভার সিটিজেন ক্লাব লিমিটেড, বিশেষ অতিথি মোহাম্মদ সালাউদ্দিন খান নঈম, প্রাথমিক শিক্ষায় জাতীয় পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যাসায়ী সমাজকর্মী, বিশেষ অতিথি মোহাম্মদ বদিউজ্জামান বদি, সাবেক ভিপি সাভার কলেজ, বিশেষ অতিথি মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সাভার ইউনিয়ন পরিষদ। উপস্থিত এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলী, কার্যকরী কমিটির সদস্য, উপস্থিত অভিভাবকবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং যাদের জন্য আজকে এই অনুষ্ঠান, যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, পুরস্কারের জন্য বসে আছো, সেই প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা জানি যে 1993 সালে এটি প্রতিষ্ঠা লাভ করেছে এবং 25টি কিন্ডারগার্টেন ক্লাস 1, 2, 3, 4, 5 এই 5টি ক্লাসে 628 জন অংশগ্রহণ করেছে। 79 জন ট্যালেন্ট করে বৃত্তি পেয়েছে, যাদেরকে 1000 টাকা করে পুরস্কার দেওয়া হচ্ছে, এবং 130 জন এ গ্রেডে পুরস্কার পেয়েছে, যাদের 800 করে টাকা দেওয়া হবে। এটা একটা অনুপ্রেরণা, উৎসাহ দেওয়া, যাতে সে আরও ভালো করে পড়াশোনা করে এবং যারা পুরস্কার পায় না, আগামীতে তারাও যেন এই ধরনের বৃত্তি পায়। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম অ্যাসোসিয়েশন সাভারে 1000-এরও বেশি কিন্ডারগার্টেন আছে এবং অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, তারা প্রতি বছরে এই ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন করে এবং সেখানে বৃত্তি তারা দেয়। আমি আমার বক্তৃতার শুরুতেই, এই যে অনেকে আপনারা শুনেছেন, আমি আগে রাজনীতি কারণে আমি এই এলাকার 2বার সংসদ সদস্য হয়েছি। আমাদের তো অনেক রকম উদ্দেশ্য আছে, সামনে আমাদেরও পরীক্ষা দিতে হবে, আপনাদেরও অনেক পরীক্ষা দিতে হবে। সে আমার সম্বন্ধে আমি 2-1 মিনিট একটু বলতে চাচ্ছি বিনয়ের সাথে। ক্ষমা করবেন যে প্রধান অতিথি তার নিজের কথা আগে বলে নিয়ে তারপর অন্য কথা বলতে যাবে। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 1980 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 1987 সালে MBBS বাংলাদেশের ডাক্তারি বিদ্যা, যেটা বেসিক ডিগ্রি, সেটা অর্জন করে আমি 1-1.5 বছর ট্রেনিং নিয়েছি। তারপরে আমি 10ম BCS পাস করে 91-এ আমার প্রথম পোস্টিং হয় কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি সাভার হেলথ কমপ্লেক্সে 93-তে বদলি হয়ে সেখানেও মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি 5 বছর সরকারি চাকরি করেছি। সরকারের নিয়ম হলো যে আপনার সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে হলে চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। সেজন্য আমি 96-এ রিজাইন করে আমি 96-এর নির্বাচনে অংশগ্রহণ করি এবং জনগণের ভোটে ধানের শেষ মার্কা নিয়ে এলাকার প্রথমবারের মতো সংসদ সদস্য হই এবং 2001 সালে আবার আমি ধানের শেষ মার্কা নিয়ে এই এলাকা থেকে 2য়বার সংসদ সদস্য হই এবং আমি 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি। 14 সালে বিএনপি যায় নাই। 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি। 2024 সালে বিএনপি যায় নাই। আগামী নির্বাচনও আমি প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। আমার বাবা দেওয়ান মোহাম্মদ ইদ্রিস, উনি আশুলিয়া এলাকা 1943 থেকে 88 সাল 45 বছর চেয়ারম্যান ছিলেন এবং 79 সালে এই সাভারে বিএনপির মনোনয়ন ধানের শেষ মার্কা থেকে উনি সংসদ সদস্য হন। 86 সালে নির্বাচনে বিএনপি যায় নাই।
90 সালের নির্বাচনে বিএনপি যায় নাই, 86 সালে যায় নাই, 88 সালে যায় নাই, 90 সালে আমার বাবা মারা গেছেন। আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মনিরুদ্দিন বিপ্লব, উনি ইয়ারপুর ইউনিয়নের 2 বারের চেয়ারম্যান এবং 14 সালে এই সাবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমার বড় বোনের হাজব্যান্ড হুমায়ুন কবির আশুলিয়া ইউনিয়ন পরিষদ 1984 থেকে 2011 27 বছর একটানা 5 বার চেয়ারম্যান ছিলেন। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু 15, 16, 17 বছর এলাকায় আসতে পারিনি। না আসলেও আমাদের নামে মামলা হয়েছে, আমার নামে 53টি মামলা, অনেকগুলো সরকার প্রত্যাহার করেছে, এখনও খোঁজখবর নিতে পারি নাই। মাত্র 3 বার আমাকে জেল কাটতে হয়েছে রাজনৈতিক কারণে। এইসব হুলিয়া মামলা নিয়েই আমাদেরকে রাজনীতিতে এখনও টিকে থাকতে হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে, যেহেতু অনেকে বলেছে আমি শিক্ষা বান্ধব একজন ব্যক্তি। আমি 1993 সালে আমার মা সালেহা খাতুনের নামে সরকারি প্রাথমিক বিদ্যালয় সিকুন্ডিয়াতে অবস্থিত আমরা জমি দিয়েছিলাম। এটা স্বল্প ব্যয় ছিল, পরে সরকার এটি সরকারি প্রাথমিক বিদ্যালয় করেছে। আমি 96 সালে আমার নিজ গ্রাম জিরাবদ্দিস আমার বাবার নামে একটি ইন্টারমিডিয়েট কলেজ করেছি, এমপিওভুক্ত। আমি 2003 সালে সাবা পৌরসভাতে জিরাবদ্দিস ল করেছি। এখান থেকে 500-700 অলরেডি পাস করে কেউ ল প্র্যাকটিস করছে, কেউ অন্য কিছু করছে। আমি 2006 সালে ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর স্কুল করেছি, এমপিওভুক্ত, যেটি ভালোভাবে সুনামের সাথে চলছে। আব্বার অনেক জমি ছিল, এইসব প্রতিষ্ঠান করতে জানেন যে জমি দান করলেই তার নামে এটি হয়। একসময় আমি থাকবো না, কিন্তু আমি কি করে গেলাম মানব কল্যাণে, জনসাধারণের জন্য, সেটা তো বিফল যাবে না। এবং সেই কারণে আমরা কিছু প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছি এবং ইনশাল্লাহ আমরা থাকব। আরেকটি আমার ছোট্ট পরিচয় আছে। রাজনীতিটা তো 15-16 বছর ভালোভাবে করতে পারি নাই, পালিয়ে করতে হয়েছে। আমি 2018 সাল থেকে আমার নিয়মিত বই বেড়ায় দেওয়ান সালাউদ্দিন বাবু নামে। আমার 16টি বই বেরিয়েছে। আমি জেলখানায় 3 বার ছিলাম, 3 বারের সেই 3টা বই। তারপরে আমি অনেক দেশ ভ্রমণ করেছি, সেই 32টা দেশে শত শহরে গিয়েছি আমি, সে 92 সাল থেকে। সেই ভ্রমণ কাহিনী আছে। আমার আব্বার জীবনী, বাবার ছায়া বেড়ে ওঠা আমি নিজে লিখেছি। আমার নিজের আত্মজীবনে, এক জীবনে আমি এইসব লেখালেখির মধ্যে আছে। এখন হয়তো লেখালেখি করতে পারবো না যদি আরও সক্রিয়ভাবে রাজনীতি করি। আজকে আমরা যেখানে এসেছি, আমি এই ছোটো বাচ্চাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। পবিত্র গ্রন্থ আল কোরআনের নাজিল হওয়া প্রথম শব্দ হলো ইকরা, একটি আরবি শব্দ যার অর্থ হলো পড়ো কিংবা পড়ুন। কোরআনের প্রথম সূরা সূরা আলাকের প্রথম আয়াতের প্রথম শব্দ, আয়াতটি হলো ইকরা বিসমিল্লাহ রাব্বিকা আল্লাযী খালাক, অর্থ হলো পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তার মানে দেখেন কত আগের থেকে পড়াশোনাকে এরকম গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক কিছুরই শর্টকাট উপায় আছে। রাজনীতি অনেকে লবিং করে ভালো পদে হয়ে যায়, লবিং করে অনেক কিছু করে অনেক দূর এগিয়ে যায়। আপনি আগে এসেও পিছিয়ে পড়ে যেতে পারেন। অনেকে ব্যবসা করেন, চালাকি করে ব্যবসা করে হাজার কোটি টাকা মালিক হয়ে যেতে পারেন ব্যাংকের ট্যাঙ্কেতে। কিন্তু মানুষ হওয়ার কোনো শর্টকাট হয়ে নাই। জীবনে বড় হওয়ার, ভালো কিছু করার, ভালো চাকরি করতে হলে আপনাকে পড়াশোনাই করতে হবে। এইটা কোনো শর্টকাট হয়ে আছে কিনা আমি জানি না। এবং যারা সত্যিকারে পড়াশোনা করে বেসিকটা ঠিক রেখে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স পাস করে যারা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, তারাই জীবনে বড় হয়েছে এবং কোথাও না কোথাও তারা কেরিয়ার বিল্ড আপ করেছে। তাদেরকে মানুষ চিনে, সমাজ চিনে, পরিবার চিনে, রাষ্ট্র চিনে। তারাই মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কিছু করতে পারে। কারণ সে জানে কষ্ট করে বড় হয়েছে তো, অতএব তাকে দিয়েই সমাজে, রাষ্ট্রে কিছু কাজ হবে। অতএব তোমাদেরকে অনুরোধ করছি, পড়াশোনায় কোনো ফাঁকি দেওয়ার প্রয়োজন নাই। প্রয়োজন দিলে তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবা। ডাক্তারি বিদ্যায় একটা কথা আছে যে তুমি যদি পড়াশোনা না করো
তোমার এক সময় এমন অবস্থা হবে যে একটা রুগী আছে, তুমি সেই জিনিসটা হয়তো ঠিক মতো পড়ো নাই। এবং মেডিকেল সায়েন্সে এমন কিছু জায়গা আছে, আপনার ভাইবা পরীক্ষা নিবে, FCPS পরীক্ষা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা, এটা একটা হায়ার ডিগ্রি। আপনাকে 42টা প্রশ্ন করবে, 100% উত্তর না দিলে তুমি ফেল। তাই মেডিকেল সায়েন্সে এখানে 80% 90% বলে কোনো শব্দ নাই। যারা মানুষের জীবন নিয়ে কাজ করে সেখানে তাকে 100%ই জানতে হবে। অতএব আমি এই ছাত্রদের অনুরোধ করব, ভালোভাবে পড়াশোনা করো, জীবনে অনেক বড় হও। তোমার বাবা মারা যে আশা নিয়ে, যে মুখ নিয়ে স্বপ্ন দেখছে তোমরা জীবনে প্রতিষ্ঠিত হবে, তোমরা যেন সেই পরিবারে মুখ উজ্জ্বল করতে পারো। বৌদিক যে কথা বলেছে, আমরা দেখতে চাই এইখানে না, আমাদের থেকে আরো বড় বড় জায়গায় মন্ত্রী হবা, লাস্টে এক একটা কোনো সচিব হবা, আমলা হবা, বড় বিশ্ববিদ্যালয়ে ভিসি হবা। আমরা তোমাদেরকে সেরকম জায়গায় দেখতে চাই এবং আমি দোয়া করি তোমরা যেন সেরকম কিছু হতে পারো। একটা গল্প বলি, সম্ভবত এটা 2003 কি 4 সালে হবে। আমি তখন এমপি, আমাদের কিছু এমপিকে মালদ্বীপে ভিজিট করালো এই দেশটা দেখার জন্য। মালদ্বীপ হলো একটি মুসলিম রাষ্ট্র, যেখানে ধরেন 99% মুসলমান বাস করে। 1192টি দ্বীপ নিয়ে এই দেশ গঠিত, লোক সংখ্যা 5 লাখের কিছু বেশি হবে এবং 1965 সালে এটা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। তো সেখানে গিয়ে একদিন আমাদেরকে নিয়ে গেল ভিজিট করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে। তো আমরা সকালে 7:30 8টা হবে, আমরা বিভিন্ন দেখতেছি, দেখলাম যে এখানে ক্লাস 10-এর ছাত্ররা পড়ছে, ওখানে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ার, ওখানে ক্লাস 6 7-এর ছাত্রছাত্রীরা আছে। আমি তো অবাক করলাম যে 7:30 8টার সময় কোথাও আমি 1 2 3 4 এদের দেখছি না কেন। তো ভিজিট শেষ হলে একটা জায়গায় আমরা চা খাচ্ছি, তখন জিজ্ঞেস করলাম যারা গাইড ছিল, ওরা ভালো ইংলিশ বলতে পারে, আচ্ছা ছোটো বাচ্চারা কোথায় 1 2 3 4? সে ইংলিশে বলছে দে আর স্লিপিং, এত সকালে কেমনি আসবে, তাদের ক্লাস 10টা থেকে শুরু হয়। আমি আর তাকে সেকেন্ড প্রশ্ন করার সাহস পেলাম না। অথচ আমাদের দেশে এই 5টা 6টার সময় বাচ্চাদের তোলা হয়, তাহলে 7টার মধ্যে 8টার মধ্যে তাদেরকে স্কুলে পাঠাতে হবে। আর মালদ্বীপের মতো একটা দেশ, যারা কতটা আমাদের থেকে যে অনেক অন্য আমি মনে করি না, তারা চিন্তা ভাবনা করছে যে না না এত ছোটো বাচ্চাকে স্কুল আনার দরকার নাই। 98 সালে আমেরিকা ভিজিটে গিয়েছি, আমাদেরকে ট্রেনিং করার জন্য নিয়ে গেছে, 21 দিনের ট্রেনিং কী হচ্ছে সেটা বলার দরকার নেই। ডেমোক্রেসি কেমনে রান করে, তুমি দেশে কীভাবে আজ এমপি হিসাবে জনগণের কল্যাণ করবে, এইসব। একটা দিন শেষের দিকে ওই যে গাইড ছিল একজন ব্ল্যাক, সে বলতেছে তোমরা তোমাদের নেতাকে, জাতির পিতাকে সম্মান দিতে জানো না। আমি বললাম মানে এটা অর্থ কী? তার কাছে আমি দেখলাম একটা 500 টাকার নোট থেকে জোগাড় করছে। তুমি দেখো সেই নোটের মধ্যে তোমরা জাতির পিতা যাকে তোমরা মনে করো কিংবা আওয়ামী লীগ মনে করে তার ছবি। সে তার পকেট থেকে $1 বের করে দেখালো। জর্জ ওয়াশিংটন, যিনি আমেরিকার 2বারের প্রেসিডেন্ট ছিলেন, 1789 থেকে 97, তাকে 3য়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য বলা হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি বলছে আমি প্রেসিডেন্ট হব না। এবং 1776-এ আমেরিকা যখন স্বাধীনতা যুদ্ধ করে ব্রিটিশের বিরুদ্ধে, সে তখন সেনাবাহিনীতে ছিল। এই যুদ্ধের নেতৃত্ব এই জর্জ ওয়াশিংটন দিয়েছিল, তাকে জাতির পিতা বলে। $1 মধ্যে তার ছবি, $2 আছে, $5 আছে, $10, $20, $50, $100। তাই আমরা সম্মান দিই এইভাবে। $100 তো অনেক মানুষের হাতে থাকবে না, বেশিরভাগ মানুষের হাতে $1 থাকবে। সকালে উঠে যেন তার ছবিটা দেখে, সেজন্য আমরা $1 মধ্যে তাই এই ছবিটা দিয়েছি। এই যুক্তির উপর তো আর কোনো যুক্তি খাটে না। আমি কতগুলো মোটিভেশন কথা বলে শেষ করবো আমার বক্তব্য। আমি একটা ধর্ম হলো কি, যেখানে যাই সেখানে কোয়ালিটি টাইম দেবো, তাড়াহুড়া করবো না,
ফোন রিসিভ করবো না। যারা আমাকে নিয়ে গেছে তারা যেন সন্তুষ্ট হয়। উনি যতক্ষণ ছিলেন 100% মনে প্রাণে এই অনুষ্ঠানে ছিলেন, অন্য কোথাও আমার বিধি দরকার নাই। আমার অনেক ফোন আসতে 10-20টা, আমি কোনো ফোন ধরি না, কারণ এটা দেখতেও খারাপ লাগে। উনি এখানে আসতে উনি মানে বারবার ফোনে কথা বলতেছে, যেগুলো পারি না দিয়ে একটা ফোন ধরেছে। অতএব যারা সমাজে কাজ করতে চান, প্রতিষ্ঠিত হতে চান, বড় কিছু হতে চান, সমাজসেবা করতে চান, এটা মাথায় রাখতে হবে। যেখানে যাবেন আপনাকে অনেক জায়গায় যেতে হবে, সেইখানে যেন আপনি কোয়ালিটি টাইম দেন। আর বাচ্চাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ফ্যামিলি ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন। যখন কেউ বিপদে পড়ে, যখন অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতালে যাবে, বন্ধুবান্ধব 1 দিন 2 দিন খবর নেবেন, কিন্তু আপনার 7 দিন 10 দিন 15 দিন যদি হাসপাতালে থাকতে হয়, এই পরিবারই কিন্তু আপনার পাশে থাকবে। কারণ পরিবার তো আপনাকে বাদ দিয়ে কোথায় যাওয়ার সুযোগ নাই। এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলি, চাইল্ড ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। অনেকে কোটি কোটি টাকা ছিল, এই আমাদের আশুলিয়াতে অনেক মানুষের খবর জানেন যাদের 200-100 বিঘা জমি ছিল, সন্তান মানুষ হয় নাই, ম্যাট্রিক পাস করেছে, 8 পাস করেছে, তাদের কোনো জমি নাই, এখন অনেক কষ্টে আছে। আপনার সন্তান মানুষ হলে নিজেই উপার্জন করবে, তার তো আপনাদের অত সয় সম্পত্তিও দরকার নেই। কিন্তু মানুষ না হলে আপনি যাই রেখে যান, এগুলা সব জলে চলে যাবে, সে বিক্রি করে করে চলবে, কারণ তার নিজের কোনো কামাই নেই। রাজার ধনও থাকে না যদি আপনি এটা মিসইউজ করেন। তাতে আপনাদের একটাই কাজ, সন্তান স্কুলে গেল কিনা, রাতে এসে 1-2 ঘন্টা পড়ছে কিনা, হোমওয়ার্ক করছে কিনা, এইটা খালি খবর নিয়ে। এবং এটা মায়েদেরই দায়িত্ব, বাবা এটা খবর নিতে পারবে না, সে ব্যবসা করে, চাকরি করে, তাকে এই দায়িত্বটা দিলে হবে না। আপনি বাসায় থাকেন, আপনি এই দায়িত্বটা নেন, সেটা কাজে দেবে। আগে আমরা জানতাম ছোটোবেলায় কিংবা বড়োবেলায় শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ। এখন আমি এটা বিশ্বাস করি না। শিক্ষিত মানুষ এক জিনিস, ভালো মানুষ আরেক জিনিস, এটা আমি নিশ্চিত। আমি বহু অমানুষ দেখেছি। ভূপেন হাজারিকার একটা গান আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই গানটা কিন্তু মানে অমানুষদের জন্য লেখা হয়েছে। গানের শেষের দিকে এই গান নিজে সে রচনা করেছে, নিজে সুর দিয়েছে, নিজে গেয়েছে। শেষের দিকে কয়েকটি লাইন আছে, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না। সে অমানুষদের কথা বলেছে। এই সমাজে আছে, আপনি অনেকে জানেন, আমি নাম বলতে চাই না। আর আমরা লেখাপড়া কেন করি? বিবেকটাকে জাগ্রত করার জন্য। সেই জায়গাটাও কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে। লেখাপড়া শিখে অনেকে অমানুষ যখন হয়, তখন মনে হয় যে এই লেখাপড়া কেন শিখবো এই মানুষটা। আর একটা মজার গান আছে, আমরা শুনেছি, এটা পুরস্কার সিনেমায় আবিদা সুলতানের গলায়, খুব মিনিংফুল গান। হার জিত চিরদিন থাকবে, তবুও তো এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। এবং লাস্টের দিকে কয়েকটি লাইন, জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, দুনিয়াতে একসাথে কদিন বলো কে রবে। এইসব কথা বলার উদ্দেশ্য হলো যে মানুষ অমানুষের পার্থক্য বুঝতে হবে এবং অমানুষদের থেকে দূরে থাকতে হবে। আপনি যদি নিজে বিবেক দিয়ে না চলেন, কি বলতে হয়, কি করতে হয় না জানেন, কেউ আপনাকে কোনো সহযোগিতা করবে না। আমার বক্তৃতার শেষে আমি একটি মায়েদের উদ্দেশ্যে একটি গল্প বলে, অনেক কিছু বললে তো হবে না, শেষের দিকে এরা পুরস্কারের জন্য বসে আছে, এইটা ট্রেনিং সেশন না, একটা অনুপ্রেরণামূলক গল্প মায়েদের উদ্দেশ্যে আমি নিবেদন করে আমার বক্তব্য আমি শেষ করতে চাই। টমাস আলভা এডিসন, এই যে ইলেকট্রিসিটি, সেটা উনি আবিষ্কার করেছেন 32 বছর বয়সে, সম্ভবত 1837 সালে তার জন্ম। 79 সালে এটা উনি আবিষ্কার করলেন প্রথম, যার সুফল সারা বিশ্ব পেয়েছে। এই যে আপনারা যে ভিডিও রেকর্ডিং করেছেন, এটাও তার আবিষ্কার। তো উনি ছোটোবেলায় একবার কঠিন জ্বরে পড়লেন, তখন একটু কানে কম শোনা শুরু হলো এবং উনি খুব একটা ভালো ছাত্র ছিল না, মানসিক প্রতিবন্ধীর মতো ছিল,
ঠিক মতো পড়াশোনা বুঝতো না। ওনাকে প্রথমে স্কুলে দিয়ে আসতেন তার বাবা মা, ওই সময় একটা কিন্ডারগার্টেন। কিছুদিন পর স্কুলের রেজাল্ট বেরোলো, রেজাল্টটা অন্যদেরটা বলে দিল, ওনারটা বললো না। সিলগালা করে তাকে হেডমাস্টার কিংবা প্রিন্সিপাল বললো যে এটা তোমার বাবা মা হাতে দিবা। সে বাসায় এসে মাকে পেল, মা হাতে সে চিঠিটা তুলে দিল। ছুটি দিয়ে সে বাইরে খেলাধুলা করছে, একটু করে আসে থেকে মা চিঠিটা নিয়ে গম্ভীর হয়ে বসে আছে। টমাস আলভা এডিসন তাকে বলছে, মা চিঠিতে কি লেখা আছে? মা চিঠিটা পড়ছেন, আপনার ছেলে খুবই মেধা সম্পন্ন একজন ছাত্র, তাকে পড়ানোর জন্য যথেষ্ট ভালো শিক্ষক আমার স্কুলে নাই। আপনার সন্তানকে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়ানোর ব্যবস্থা করবেন। আপনার সন্তানের জন্য শুভকামনা। ছেলে খুব খুশি, রেজাল্ট করে তুমি সব সাবজেক্টে পাশ করেছো। তারপর সে কিছুদিন নিজে তার সন্তানকে পড়ালেন, কিছুদিন পর অন্য একটি স্কুলে তাকে ভর্তি করে দিলেন। তার কিছুদিন পর তার মা মারা গেল। তার কিছুদিন পর সে জগৎ বিখ্যাত, সারা পৃথিবী তাকে চেনে। তারপর কোনো এক সময় সে বাড়ি বদলাতে গিয়ে সেই পুরানো সুটকেসের ভিতর, ট্রাঙ্কের ভিতর ওই চিঠিটা সে পেল। এটা একটি গুরুত্বপূর্ণ চিঠি। সেই চিঠিটা তখন আবার সে খুলে সেই চিঠিটা সে পড়ছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। চিঠিতে লেখা ছিল, আপনার ছেলে স্থূল বুদ্ধিসম্পন্ন একজন প্রতিবন্ধী ছাত্র, সে কোনো বিষয়ে পাশ করে নাই। আমরা তাকে এই স্কুলে রাখছি না। আগামীকাল থেকে আপনার ছেলে যেন এই স্কুলে না আসে। টমাস আলভা এডিসন অনেকক্ষণ কাঁদলেন। ওই দিন রাতে তার ডায়েরিতে উনি লিখলেন যে আমার মা সবচেয়ে বড় এবং সবচেয়ে দক্ষ শিক্ষক ছিলেন, তার জন্য আমি পৃথিবীতে এত বড় হতে পেরেছি, সারা পৃথিবী আমাকে চেনে। আমার মা মতো যদি এরকম হাজার হাজার মা থাকতো, তাহলে হাজার হাজার জিনিস আবিষ্কার করতে পারতো এই পৃথিবীতে। এই পৃথিবীটা কতই না সুন্দর হতো। হতে মাদের যে কি দায়িত্ব বিশাল, মারাই হলো বড় শিক্ষক। আপনাদের সকলের জন্য শুভকামনা। আপনাদের প্রত্যেকের সন্তান যেন অনেক টমাস আলভা এডিসনের মতো হয়ে দেশের জন্য, পৃথিবীর জন্য অনেক কিছু আবিষ্কার করতে পারে, এটি আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।